আবারও অস্থির চালের বাজার। ৫ দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৫ থেকে ৬০ টাকা পর্যন্ত। ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। সংস্কারের পরও খানাখন্দে ভরা যশোর খুলনা মহাসড়ক। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। স্থায়ী সমাধানে দেয়া হচ্ছে কংক্রিট ঢালাই। এবং মোবাইল নেটওয়ার্কের জটিলতায় সীমান্ত এলাকায় বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার। ব্রাহ্মণবাড়িয়ায় মাসে অন্তত অর্ধ কোটি টাকার বাণিজ্য। স্বাগত। এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। আবারও অস্থির চালের বাজার। গত ৫ দিনের ব্যবধানে প্রকারভেদে চালের দাম বেড়েছে ৫ থেকে ৬০ টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। বগুড়ায় চলতি মে মাস থেকে বাজারে আসতে শুরু করে নতুন বোরো ধানের চাল। তখন নতুন চালের দাম কেজিতে ৫ থেকে ৬০ টাকা পর্যন্ত কমে যায়, যা সাধারণত বিক্রি হয় প্রতি কেজি ৬৫ টাকায়। কিন্তু এবার ভিন্ন চিত্রই দেখা যায়। বোদারপাড়া বাজারে নতুন কাটারি জাতের চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭২ টাকায়। একইভাবে দাম বেড়েছে মোটা জাতের চালের দাম, বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। ক্রেতাদের অভিযোগ, বাজারে নতুন চাল আসলেও কোনোভাবেই কমছে না দাম, বরং দিন দিন বেড়ে যাচ্ছে। ফলে অনেকের ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে এই চালের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার আমতলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, হঠাৎ করেই চালের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন, আর এখন কোন চাল কত দামে বিক্রি হচ্ছে? হ্যাঁ রওশন, আপনি জানেন যে কিছুদিন আগে যে চালের দামটি ছিল সেটি কিন্তু হঠাৎ করে ৫ দিনের ব্যবধানে কিন্তু ৫ থেকে ৬০ টাকা বেড়েছে। এখানে যে মোকাম, সে মোকামগুলোতেও দাম বেড়েছে এবং খুচরা পর্যায়ে সেটিতেও দাম বেড়েছে প্রায় ৫ থেকে ৬০ টাকা। এখানে কাটারি ভোগ যে চালটি ছিল ৬৫ টাকা কেজি দরে কিছুদিন আগেও বিক্রি হয়েছে নতুন জাতের চাল, সে চালটি আজকে বিক্রি হচ্ছে ৭২ টাকা কেজি দরে। এইভাবে ২৮ যে চালটি ৫৬ থেকে ৫৭ টাকা ছিল সেটি ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং মোটা যে চালটি, রঞ্জিত চালটি, সেটি ছিল ৫২ টাকা, সেটি কিন্তু ৫৬ টাকা বিক্রি হচ্ছে। আর এই চালের দাম বাড়ার কারণ হিসাবে এখানে ব্যবসায়ী এবং সাধারণ যে ছোট ছোট ব্যবসায়ী তারা যেটি বলছেন, ধানের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে কিন্তু চালের দামটা বেড়ে গেছে। আর এখানে যেটি আমরা লক্ষ্য করেছি বিভিন্ন হাট বাজারে, সেটি হচ্ছে যখন ধানটি ওঠে আর কি, বড় ধান ওঠার সময় প্রায় ১ মাস আগে, তখন কিন্তু ধানের দামটি বেশ কম ছিল। ১১০০-১২০০ টাকায় কিন্তু প্রতি মণ ধান বিক্রি হয়েছে মোটা জাতের ধানটি, এবং চিকুন জাতের ধানটি ১৪০০-১৫০০ টাকা বিক্রি হয়েছে। কিন্তু গতকাল যে হাট এখানে গেছে, সে হাটে কিন্তু মোটা ধানের দামই ১৪০০-১৫০০ টাকা হয়েছে এবং চিকুন ধানের দামটি কিন্তু ১৭০০-১৬০০ টাকা বিক্রি হচ্ছে। তো তারা বলছেন যে ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু চালের দামটা বেড়েছে। কিন্তু সাধারণ মানুষ যেটি বলছে সেটি হলো, যে ধানটি চাল এখন হচ্ছে সেই ধানটি কিন্তু ১১০০-১২০০ টাকা দিয়েই কেনা সাধারণত যে মিল মালিক তাদের। কিন্তু এখানে মিল মালিক এবং পাইকার সবাই মিলে যেটি এখানে দাম যেটি বাড়ানো হয়েছে সেটি তারাও অনেকটা দায়ী করছেন এখানে সাধারণ ক্রেতারা। তারা এভাবে বলছেন। আর সামনে যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে ধানের দামে যদি আরও বাড়ে এবং চালের দামটা যদি আরও বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ যে ক্রেতারা তারা কিন্তু একটা দুর্ভোগের মধ্যে পড়বে। কারণ ৬০ টাকা চালের কেজি বাড়া মানে এখানে অনেক বড় একটি বিষয়, যেটি অন্যান্য সংসারে অন্যান্য যে খরচ, সে খরচ চালাতে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। বিশেষ করে এখানে স্কুলের যে স্কুলে যারা যাতায়াত করে তাদের যে অভিভাবক কিংবা যারা ওষুধ কিনে খান, তাদের ক্ষেত্রে কিন্তু বড় একটা অসুবিধার কারণ হয়ে যাবে কিন্তু এই চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে। তাই এখানে সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে এখানে চালের দামটা যদি সহনীয় পর্যায়ে এখানে রাখা যায় কিংবা সরকারের তরফ থেকে যদি কোনো উদ্যোগ গ্রহণ করা যায়, তাহলে হয়তো সাধারণ মানুষ অনেকটাই এখানে তারা রেহাই পেতে পারে এবং কম দামে চাল কিনতে পারে। তো এই ছিল রওশন আমার কাছে বগুড়ার যে চালের বাজার, সেই চালের বাজার থেকে সর্বশেষ। বগুড়ার চাল বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। 18তম শিক্ষক নিবন্ধনের প্রকাশিত ফলাফলে অনিয়ম এবং বৈষম্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ফলাফল বঞ্চিতরা। সেই খবর রাখছেন আমাদের সহকর্মী বাইজিদ সাদ। কর্মসূচিতে যোগ দিয়ে কি দাবি জানাচ্ছেন তারা, আর প্রেস ক্লাবের সামনে যানবাহন চলাচলের কি অবস্থা?
রোশন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে ফলাফল হয়েছে সেই ফলাফলে অনিয়ম এবং বৈষম্যের অভিযোগ তুলে কিন্তু আজকে যারা পদপ্রত্যাশী ছিলেন অর্থাৎ চাকরি প্রার্থী ছিলেন তারা এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে তাদের বিরুদ্ধে আসলে অন্যায় করা হয়েছে, যেই ফলাফল প্রকাশ হয়েছে সেটিতে তারা সন্তুষ্ট নন এবং এই ফলাফল পরিবর্তনের জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা প্রেস ক্লাবের সামনের যে দুটি সড়ক রয়েছে দুটি সড়কের সামনেই তারা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে আসলে এই জোনের যিনি এডিসি রয়েছেন তার সঙ্গে কথা বলছেন এখানকার যারা অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এডিসি তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তাদের থেকে যেন একটি টিম দেওয়া হয়, অর্থাৎ যারা গিয়ে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলবেন, কিন্তু তারা সেই বিষয়টিতে সন্তুষ্ট হননি। তারা বলছেন সচিবালয় থেকে যেন তাদের প্রেস ক্লাবের সামনে এখানে এসে কথা বলা হয়, তা না হলে তারা এখান থেকে অবস্থান কর্মসূচি তাদের যেটি আছে সেটি চলমান থাকবে। অন্যদিকে গাড়ি চলাচলের যে বিষয়টি সেটি কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক আছে, অর্থাৎ বিকল্প যেই সড়কটি আছে প্রেস ক্লাবের সামনের সড়কটি দিয়ে আপাতত কোনো গাড়ি চলাচল করছে না, অর্থাৎ পরিবহন কিছু এখান থেকে চলাচল করছে না, সবগুলো সরাসরি পল্টন দিয়েই কিন্তু পুরানা পল্টনের যে সড়কটি রয়েছে সেখান থেকে চলাচল করছে। তো সেই হিসেবে এই মুহূর্তে আসলে প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে সেখানে অবস্থান কর্মসূচি পালন হলেও এখানে কোনো রকম যানজট নেই, অর্থাৎ জনভোগান্তিটা এদিকে তারা সৃষ্টি করতে পারেনি। তবে পুলিশ তাদেরকে বোঝাচ্ছে এবং পুলিশ একটি তাদের যে অবস্থান সেটি কিন্তু পালন করছে। পুলিশ তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছে যেন তারা এখান থেকে তাদের যে অবস্থান কর্মসূচি তারা পালন করছে সেটি যেন তারা সরিয়ে নেয় এবং তাদের থেকে একটি টিম দেয় যাতে করে তারা সচিবালয়ে গিয়ে কথা বলতে পারে, কিন্তু তারা আসলে এই বিষয়টিতে রাজি হননি। ওনারা বলছেন তাদের যে পরীক্ষা হয়েছে নিবন্ধন পরীক্ষা সেখানে যে ভাইবাটি হয়েছে সেই ভাইবার মধ্যে ভাইবাটি আসলে ঠিকঠাক মতো হয়নি, অর্থাৎ ভাইবা যেটি হচ্ছে সেখানে 30 সদস্যের যে টিমটি ছিল সেই বোর্ডটি থেকে আসলে 29 জনকে কোথাও পাশ করিয়ে দেওয়া হয়েছে, কোথাও একজনও পাশ করেননি, অর্থাৎ এই জায়গাটিতে মূলত তারা অভিযোগ তুলছেন যে এখানেই বৈষম্যটি করা হয়েছে, অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং তারা এই মুহূর্তে বলছেন যে তাদের যেন যেই পরীক্ষাটি তারা দিয়েছেন সেখানে তাদেরকে উত্তীর্ণ ঘোষণা করে একটি সনদ দিয়ে দেওয়া হয় যাতে করে তারা তাদের পরবর্তী কার্যক্রম যেটি রয়েছে সেটি চালিয়ে নিয়ে যেতে পারে। সেজন্যই কিন্তু তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে সরকার ইতিমধ্যে তাদেরকে এমন বেশ কয়েকবার আশ্বাস দিয়েছে, তবে সেই আশ্বাসে আদতে কোনো ফল মেলেনি। এর আগেও তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়েছিল, সেখানে তারা কথা বলেছে, কিন্তু তাতেও কোনো রকম কোনো ফলাফল মেলেনি, যেই কারণেই কিন্তু আজকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে তারা কিন্তু এই জায়গা থেকে বিন্দু পরিমাণ নড়বেন না, তেমনটিই কিন্তু তারা এখানে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে শিক্ষক নিবন্ধনের প্রকাশিত ফলাফলে অনিয়ম এবং বৈষম্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ফলাফল বঞ্চিতরা, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী বাইজিৎ সাদ। অতিরিক্ত আইজিপি আবু নাসের মোহাম্মদ খালিদ বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোচনের। সকালে টাঙ্গাইলের মহড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে 55তম টিআরসির সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। অতিরিক্ত আইজিপি বলেন বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের চোখে আঙুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিয়েছে। 5 আগস্টের পর কয়েকদিন পুলিশ কর্মবিরতিতে ছিল, বর্তমানে নতুনভাবে পুলিশ বাহিনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন হবে আমাদের যে কলঙ্ক সেটা মোছার নির্বাচন। আমি আজকে এখানে যেভাবে প্রত্যয় ব্যক্ত করছি, আমি আমার নতুন সদস্য এবং আমাদের যারা এক্সপিরিয়েন্স সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। যদি জনগণের সাথে যদি আমরা মেলবন্ধন তৈরি করতে পারি তাহলে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদের যে মানুষের প্রতি একটা মানুষ আমাদের প্রতি যে নেগেটিভ ধারণা ছিল সেটা ফিরিয়ে আসবে, আস্থা ফিরিয়ে আসবে।
উৎসব বা পালাবরণের অবসরে অবকাশ যাপনের সুযোগ কমছে রাজশাহীতে। নেই পর্যাপ্ত বিনোদন কেন্দ্র, সৌন্দর্যের নগরে বিনোদন তৃষ্ণায় লাখো মানুষ। বিনোদনে রাজশাহীর উন্মুক্ত বাজারে বিনিয়োগ চান ব্যবসায়ী নেতা এবং অর্থনীতিবিদরা। সাংস্কৃতিক সংগঠন সহ বিনোদন কেন্দ্রিক উদ্যোগকে পৃষ্ঠপোষকতার তাগিদ বিশেষজ্ঞদের। সজীব আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে ঋতু বদলের হাওয়া বইছে, নগর আকাশে চলছে গুমড়ুমুখু মেঘেদের সম্মেলন। রোদ ঢেকে হঠাৎই বাদল দিন ছুঁয়ে দিচ্ছে নগর প্রকৃতি। ধূসর শহরটা বৃষ্টি বাদলে ধুয়ে মুছে হয় রঙিন, সাজে কৃষ্ণচূড়া সোনালু জারুলের হাসিতে। বসন্ত, বৈশাখ বা বর্ষা, ঋতুবৈচিত্র্যে সে সৌন্দর্যের স্পষ্ট ছবি ফুটে ওঠে সবুজের নগরে। এ শহরে একরাশ ক্লান্তি আর অবসাদে মন ভোলায় কাঠগোলাপ, জারবেরা আর জবার মুকুটে। প্রশস্ত সড়কে হুড়খোলা রিকশায় নির্মল বাতাস ছুঁয়ে দেয় প্রশান্তি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। তবে নগরে উৎসবে তৃপ্ত হতে রয়েছে বিনোদন কেন্দ্র আর আয়োজনের অভাব। তাই অবসরের স্বস্তির তালিকায় পদ্মায় যেন প্রশান্তির সব দায় নাই। সোনারাঙ্গা জলতরঙ্গের নৌভ্রমণ, সকাল সন্ধ্যার নৈসর্গিক সৌন্দর্যই উৎসব উদযাপনের একমাত্র উৎস। সবকিছু অনেক সুন্দর হলেও আফসোসের বিষয় হচ্ছে আমাদের এখানে বিনোদনের জায়গাটা অনেক কম। আমি যদি বলি যে এখানে যে ফ্যামিলিকে নিয়ে কোথাও যাব, একটু সময় পার করব, ধরেন একটা পার্কের মতো সুন্দর গোছানো একটা পার্ক থাকবে, যেখানে বাচ্চাদের একটা খেলার জায়গা থাকবে। ঈদ হোক, পুজো হোক, কিংবা কোনো ফ্যামিলি গ্যাদারিং বা বাসায় কোনো গেস্ট এসছে তাদেরকে নিয়ে কোথাও যাবার হোক, আমাদের মাথাতে সর্বপ্রথম যে নামটা আসে সেটা হচ্ছে নদীর ধারে যাই, নদীর ধারে যেতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে রাজশাহীবাসীর মনে হয় এই একটাই জায়গা আছে যে কোনো অকেশনে যাবার মতন। কেন্দ্রীয় উদ্যান, শিশু পার্ক বা অযত্নের চিড়িয়াখানা বড্ড একঘেয়েমি হয়ে উঠেছে অবসাদের অবসানে। তাই মন ভরে না দর্শনার্থীদের। আমি আসলে দেখতে চাই বাঘ, সিংহ, হাতি, ঘোড়া এগুলো, কিন্তু এখানে কিছুই নাই। আমি আর কি দেখবো? চিড়িয়াখানা নামে চিড়িয়াখানা, এখানে কিছুই নাই, শুধুমাত্রই হাঁটার মতো একটা ওয়াকওয়ে দেওয়া আছে, এই তো। এই চিড়িয়াখানাতে আসলে বাচ্চাদের জন্য, বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে চিড়িয়াখানায় পশু পাখিগুলা ফিরিয়ে নিয়ে আসা উচিত। ঈদ বা পালা পার্বণেও নেই আগের দিনের মেলা, খেলাধুলা। দল বেঁধে হলে যাওয়ারও সুযোগ হারিয়েছে এ নগর। 8টি সিনেমা হল ভাঙা হয়েছে 15 বছর আগেই। নিরুপায় নগরবাসী তাই ভিড় করে রেস্তোরাঁয়। 70, 80 কিংবা 90 দশকের এই 8টি হলেই 5টি শোই হাউসফুল যেত, ছবি যেটাই আসুক, কারণ মানুষ বিনোদনের সঙ্গী বা ঈদের আনন্দকে সঙ্গী করে নিত সেই সিনেমাগুলোকে। ছবি কিন্তু একা দেখতো না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনজন, ঘরের মানুষকে নিয়ে রিক্সা ভর্তি হয়ে, ভ্যান ভর্তি হয়ে, গরুর গাড়ি ভর্তি হয়ে, টমটম ভর্তি হয়ে তারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে। ঈদে বা পার্বণে এই সময়গুলোতে যে নানা রকমের তৎপরতা হওয়া দরকার, সেটা যদি একসাথে শুরু হয়, আমার ধারণা একটা নতুন রকমের রূপান্তরের দিকে যাব। যেটা হলো যে আমরা গত 20-30 বছর এক ধরনের ভয় এবং আতঙ্কের মধ্যে কাটাইছি। সেই ভয় আতঙ্ক থেকে বেরিয়ে এসে আমাদের আসলে এখন বোঝা দরকার যে ধর্ম এবং সংস্কৃতি আলাদা হয় না, এবং সবগুলোর একসাথে চর্চার ভিতর দিয়ে আসলে মানুষ বেড়ে ওঠে। বিনোদনের চাহিদায় ইকো রিসোর্ট, থিম পার্ক বা রাইড ভিত্তিক যে কোনো আয়োজনের জন্য রাজশাহী একটি উন্মুক্ত বাজার। ব্যবসায়ী নেতারা বলছেন, নগরীতে বিনিয়োগে লাভের নিশ্চয়তা শতভাগ। ইনভেস্ট করলে যে খুব দ্রুত রিটার্ন পাওয়া যায়, এই এখন সুযোগ এসছে রাজশাহী অঞ্চলে যে এই বিনোদনমূলক কোনো যদি কর্মকাণ্ড এখানে করা হয় তাহলে এখানে হিউজ পরিমাণে কিন্তু রিটার্ন পাওয়া যাবে। সেক্ষেত্রে এখানকার জমির মূল্যও কম আছে। এখন যদি কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো ইনভেস্টার আসে, তার জন্য চেম্বার কমার্স তাকে সব ধরনের সাহায্য সহায়তা করবে। ইকো ট্যুরিজমের সুবিধা আছে, রিসার্চ বেসড, শিক্ষা বেসড একটা ট্যুরিজমের ব্যবস্থা এখানে করা যেতে পারে। প্লাস ঐতিহাসিক যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলোকে সুন্দরভাবে রক্ষা করেও কিন্তু বিনোদন কেন্দ্র তৈরি করা যায়। রাজশাহী নগরের প্রাণকেন্দ্র ভদ্রায় প্রায় 48 কোটি টাকা ব্যয়ে চলছে ক্যাপ্টেন মনসুর আলী পার্কের নির্মাণ কাজ। আর বন্ধ আছে
4 কোটি টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক শিশু পার্ক। রাকিবুল হাসান, এখন রাজশাহী। বরগুনাতে কমছে না ডেঙ্গুর প্রকোপ। সকাল 11টা পর্যন্ত গেল 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 78 জন। সব মিলিয়ে জেলায় মোট 2329 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আমরা তো এর আগেও দেখেছি যে ডেঙ্গুর প্রকোপ কমাতে কর্তৃপক্ষ অনেক ব্যবস্থা নিয়েছে, তবে এরপরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না কেন? থেমে থেমে বৃষ্টিপাত এবং পরবর্তীতে যে তাপপ্রবাহ, এটি কিন্তু এডিস মশার বংশবিস্তার সহায়ক বলে যে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু কমছে না। একই সাথে প্রশাসন চেষ্টা করে যাচ্ছে, তবে ঔষধ ছিটানো কিংবা মশক নিধন যে কর্মসূচি বৃষ্টির কারণে সেটি ব্যাহত হচ্ছে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান চলছে। এদিকে সদর হাসপাতালে আজকে আমরা নতুন একটি সমস্যার মুখোমুখি হয়েছি যে এখানে দুটো লিফট রয়েছে, দুটো লিফটের মধ্যে একটি লিফট নষ্ট হয়ে গিয়েছে। এর ফলে কিন্তু এখানে রোগী এবং স্বজনদের বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে রোগী ও স্বজনদের অভিযোগ, তারা অভিযোগ করছেন যে গণপূর্ত এই লিফটটি মাসের মধ্যে 15 দিন নষ্ট থাকার অভিযোগ কিন্তু রয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এখানে নিম্ন মানের যে লিফট স্থাপন করা হয়েছে বলে এখানকার যারা রোগী এবং স্বজন রয়েছেন তারা অভিযোগ করছেন। এদিকে হাসপাতালে কিন্তু আজকে গতকালের তুলনায় রোগী এবং স্বজনদের চাপ সকাল হয়েছে। এ নিয়ে এবছরে মোট আক্রান্তের সংখ্যা দিয়ে দাঁড়ালো 2329 জন। এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত 2108 জন বাড়ি ফিরে গিয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন 5 জন। যদিও সেটি সরকারি হিসেবে, বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা 10 জনেরও বেশি। এবং এইটি সরকারি এবং বেসরকারি হিসেবটি দিয়ে সমন্বয় করার কথা জানিয়েছে সিভিল সার্জন। এবং এই হাসপাতালে আইসিইউ সহ যে সিসিইউ এবং সেল সেপারেটর মেশিনের সংকট রয়েছে, সেইগুলো ব্যবস্থা নেওয়ার, সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই হাসপাতালের তত্ত্বাবধায়ক। তো এখানকার এখন একমাত্র ডেঙ্গু নিয়ন্ত্রণের উপায় হচ্ছে সচেতনতার বিকল্প নেই বলছেন চিকিৎসক এবং হাসপাতাল প্রশাসন। তারা কিন্তু পরিচ্ছন্নতা অভিযান কিংবা জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। মশক নিধনের যে কার্যক্রমটি সেটি কিন্তু ব্যাহত হচ্ছে শুধুমাত্র বৃষ্টির কারণে। আর এখানে যারা ভিজিটর আসছেন তাদের আসতে বারণ করা হচ্ছে, কেননা এই যে একজনের সাথে 4 জন করে ভিজিটর আসছে, 6 জন আসছে। বরগুনার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদে নির্মাণ হচ্ছে দৃষ্টিনন্দন স্টিল আর্চ ব্রিজ। কাজ শেষ হলে সহজ হবে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা। এ নিয়ে বিস্তারিত জানাতে চর ঈশ্বরদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এখন ব্রিজ নির্মাণের কি অবস্থা? ব্রিজের কাজ কতদিন নাগাদ শেষ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ? ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে কেওয়াটখালীতে যে দৃষ্টিনন্দন স্টিল আর্চ সেতুর কাজ চলছে, এটি কিন্তু ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশিত বিষয় ছিল। অবশেষে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে কিন্তু সেতুর যে অবকাঠামোগত নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ কিন্তু পুরোদমে শুরু হয়েছে। এবং আমরা এখন আছি কেওয়াটখালী সেতুর যে কেওয়াটখালীর অপর পারে যে অপর প্রান্ত রয়েছে চর ঈশ্বরদিয়া, সেই ঈশ্বরদিয়া এলাকা। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পুরোদমে এই সেতু নির্মাণের যে কাজ, সেই কাজ কিন্তু চলছে। এবং এখানে যারা সেতুর যে নির্মাণকারী প্রতিষ্ঠান যারা, তারা কিন্তু একেবারেই পুরোদমে এখানে তাদের যে কাজ, সেই কাজগুলো এখানে করছেন। আমরা দেখছি যে এখানে নির্মাণ কাজ চলছে এবং এখানে যারা কাজ করছেন তারা কিন্তু দিনরাত কাজ করছেন। এবং এই এখন যে জায়গাটিতে আমরা আছি, এটি হচ্ছে যে সংযোগ সড়ক রয়েছে, সেই সংযোগ সড়কের পাইল, ক্যাপ এবং পিলার নির্মাণ, সেই পিলারের কাজ কিন্তু এখানে চলছে। এবং এখানে আমরা যদি একটু বলি যে সেতুটি দৃষ্টিনন্দন যে স্টিল আর্চ ব্রিজ সেতুটি নির্মাণ হচ্ছে, এটি প্রায় ৩,২৬৩ কোটি টাকা ব্যয়ে কিন্তু এই সেতুটি নির্মাণ হবে। এবং সেতু নির্মাণের পাশাপাশি ভূমি অধিগ্রহণ এবং সংযোগ সড়ক সহ এই টাকাগুলো কিন্তু ব্যয় করা হবে। এবং এখানে 2024 সালের 26 জুন থেকে ময়মনসিংহের যে ব্রহ্মপুত্র নদের উপর যে পরিবেশ বান্ধব স্টিল আর্চ সেতু, সেটির মূল নির্মাণ কাজ শুরু হয়। এই সেতুটির স্টিল আর্চের অংশ হবে 320 মিটার এবং সেতুর মোট দৈর্ঘ্য হবে 1100 মিটার এবং মূল সেতুর প্রস্থ হবে 42.15 মিটার। এবং এখানে যে সেতুটি নির্মাণ হবে, এর
দুই পাশে প্রায় 780 মিটার সংযোগ সড়ক থাকবে এবং এখানে রোড ওয়ার্ক হবে প্রায় 7.3 কিলোমিটার এবং এর মধ্যে ওভারপাস এবং র্যাম্প রয়েছে 4টি 993 মিটার। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ভারী যন্ত্রপাতি দিয়ে কিন্তু এখানে সেতুর যে পাইলিং কাজ, সেই পাইলিং এর পর কিন্তু এখন পাইল ক্যাপ এবং যে পিলারের কাজ সেটি করা হচ্ছে এবং সেতুটি নির্মাণ করছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং স্পেকটা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। তো এই সেতুটির নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে সেতু নির্মাণকারী কর্তৃপক্ষ এবং স্থানীয়রা আশা করছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। বেহাল যশোর খুলনা মহাসড়ক, খানাখন্দে ভরা মহাসড়কের বেশিরভাগ অংশই প্রতিনিয়ত যানবাহনের যন্ত্রাংশ বিকলের পাশাপাশি ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। এ অবস্থায় ভোগান্তিতে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। যদিও সড়ক বিভাগ বলছে সংস্কার কাজ শেষে হলে ভোগান্তি কেটে যাবে। রিপন হোসেনের প্রতিবেদন। যশোর খুলনা মহাসড়কের কোথাও দেবে গেছে, কোথাও তৈরি হয়েছে ঢিবির, কোথাও আবার বিটুমিন উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত 38 কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় হয় 321 কোটি টাকা। কাজ শেষ হয় 2023 সালের সেপ্টেম্বরে। এত অল্প সময়েই সড়কটির 15 কিলোমিটার অংশ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। চালক ও স্থানীয়রা জানায় মহাসড়কে ইটের সলিং আর খানাখন্দে ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। কাজ যা হচ্ছে আপনার এখনো ছাড়তে অনেক দেরি, কিন্তু এই পাশে যে রাস্তার পাশে দেখেছেন কত বড় গর্ত, এখানে যদি মারি না দেওয়া হয় ও গাড়ি চলবে না। ঘন্টা কি ঘন্টা জামে পড়ে থাকছে, বিভিন্ন লোকজন দুর্ভোগ করছে, অনেক অ্যাম্বুলেন্সগুলো পড়ে থাকতেছে, ওই ডানি বাই মেরে তাদের বেরোতে আসছে। যারা ব্যবসায়ী আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা সঠিকভাবে দোকানদারি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছে না। রাজধানী ঢাকা সহ দূরপাল্লার 32টি রুটের যানবাহন চলাচল করে এই মহাসড়কে। এছাড়া বেনাপোল স্থলবন্দর, দর্শনা স্থলবন্দর, নোয়াপাড়া নদী বন্দর এবং মোংলা সমুদ্র বন্দরের হাজারো যানবাহন চলে প্রতিনিয়ত। বেহাল সড়কের যানজটে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। একবার জাম লাগলে 3-4 ঘন্টা থাকতেছে, জাম ছাড়াচ্ছে না। এর জন্যই যারা চলাচল করতেছে, আসা যাওয়া করতেছে, তাদের বহুত সমস্যা। 45 মিনিট, আধা ঘন্টা, 35 মিনিটও জাম থাকতেছে। এদিকে 100 গাড়ি, ওদিকে 100 গাড়ি, 150 গাড়ি বেঁধে যাচ্ছে। বিভিন্ন জায়গায় ট্রাক উল্টে যাচ্ছে এবং ইজি বাইক বা মোটরসাইকেলগুলো যে আসবে এলাকাতে বেরোতে পারতেছে না, সময় মতো মাল নিয়ে যেতে পারতেছে না, তাই ডিলার পয়েন্টে যায় বসে থাকা লাগে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, কংক্রিটের ঢালাই দিয়ে মহাসড়কের সংস্কার চলছে। কাজ শেষ হলে ভোগান্তি দূর হবে আশা তার। 350 মিটার করে এটা আশা করি জুলাইয়ের মাঝামাঝি শেষ হয়ে যাবে। আর যেটা 2352 মিটার বললাম, মুরুলি এবং চেঙ্গুটিয়ায়, এই দুইটা কাজ সময়সীমা হচ্ছে 2 বছর আছে। 2 বছর থাকলেও আমরা আশা করি যে আগামী ডিসেম্বর বা জানুয়ারির ভিতরে শেষ করা যাবে। সড়ক বিভাগের তথ্য মতে মহাসড়কের মুরলী রেল ক্রসিং থেকে অভয়নগর পর্যন্ত 3048 মিটার রাস্তা সংস্কার চলছে। ব্যয় ধরা হয়েছে 40 কোটি 68 লাখ টাকা, যা শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। এখন যশোর। ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানও। মূলত মোবাইল নেটওয়ার্কের জটিলতার কারণেই ডাটা ব্যবহার করতে না পেরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দিকেই ঝুঁকছেন বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের গ্রাহকরা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ভারত সীমান্ত ঘেঁষা গ্রাম আখাউড়ার কুড়িপাইকা। মোবাইল ফোন টাওয়ার প্রায় 3 কিলোমিটার দূরে হওয়ায় কাজ করে না নেটওয়ার্ক, তাই ব্যবহার করা যায় না মোবাইল ডাটাও। একই চিত্র সীমান্তবর্তী অন্যান্য উপজেলার গ্রামগুলোতেও। মোবাইল ইন্টারনেট জটিলতায় যোগাযোগের জন্য সীমান্তবর্তী আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলার এখন একমাত্র ভরসা ব্রডব্যান্ড ইন্টারনেট। এ 3 উপজেলায় সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সংখ্যা। সর্বনিম্ন 500 টাকার প্যাকেজে মাসব্যাপী আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পেরে খুশি গ্রাহকরাও। আমাদের মোবাইল নেটওয়ার্কের টাওয়ার প্রায় অনেক দূরে, আমরা নেটওয়ার্ক এখানে তেমন পাই না, মানে ফোনেও কথা বলা যায় না, তাই আমরা এখানে বেশিরভাগই লোক ওয়াইফাই ইউজ করে। একবারে নেট থাকি না সিমে, তো এটা যদি ভাইয়া সরকার আমরা একটু পরিবর্তন করে আমরা যাতে সুবিধা করতে পারি। লোক যোগাযোগ করতে পারি না, ফোন করতে পারি না, আমরা কোনো মোবাইলের কোনো নেট নাই, তাহলে আমরা ওখানকার আবার ওয়াইফাই লাগাইছি, ওয়াইফাইয়ের খরচ দেই 500।
আমরা আমাদের দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের এই দেশের মোবাইল সেবা থেকে বঞ্চিত, সেটা আসলে অনেক বড় দুঃখের বিষয়। ব্যবসার পরিধি বাড়ার পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা খাতে কর্মসংস্থান হচ্ছে বেকারদের। সীমান্তবর্তী গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা দিতে সার্বক্ষণিক সচেষ্ট থাকার কথা জানান ব্রডব্যান্ড ইন্টারনেট সংশ্লিষ্টরা। সার্ভিসটুকু যেভাবে দিয়ে যাচ্ছে আমাদের গ্রাহকের সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ ভালো। আমি মনে করি যে ইন্টারনেট কানেকশন, ডাটা কানেকশন থেকে ইন্টারনেট কানেকশনটা বেস্ট, ওয়াইফাই কানেকশনটা 500 টাকায় 10 MBPS পাচ্ছে, 10 MBPS, যেটা হচ্ছে আপনি সব কিছু অনায়াসে চালাতে পারবেন, কোনো বাফারিং হচ্ছে না। এদিকে টেলিকম অপারেটরের সাথে আলোচনা করে সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। বেসরকারি যারা টেলিফোন অপারেটর, মোবাইল অপারেটর যারা প্রতিষ্ঠানগুলো আছে, তারা যাতে ওই বর্ডারিং এলাকাতে যাতে তাদের টাওয়ার স্থাপন করে, তাহলে আপনার আমাদের জন্য সুবিধা হয় এবং এলাকার যে লোকজন যারা আছে ওই এলাকায় যারা বসবাস করে তাদের আত্মীয় স্বজন হোক, তাদের যোগাযোগ করাটা একটু সহজ হয়ে যায় আর কি। টেলিকমের সাথে কথা হয়েছে, এটাকে আরও আমরা আলোচনা করব, আরও যোগাযোগ করার চেষ্টা করছি যাতে দ্রুত তারা ওখানে একটা টাওয়ার স্থাপন করতে পারে আর কি। ব্রাহ্মণবাড়িয়া জেলায় লিঙ্ক 3, কর্নিভাল, অরবিট, BTCL ও বিবাড়িয়া নেটওয়ার্ক সহ অন্তত 10টি প্রতিষ্ঠান ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে গ্রাহকদের। সর্বনিম্ন 500 থেকে সর্বোচ্চ 2000 টাকার প্যাকেজ দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এখন ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে 17 বছর পর এনসিটি পরিচালনা করবে চট্টগ্রাম বন্দরে। নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। এনসিটি পরিচালনার ক্ষেত্রে বন্দরের সক্ষমতা আছে কিনা, আর এখন সবশেষ কি পরিস্থিতি বন্দরের? আর রওশন, এনসিটি পরিচালনার বিষয়ে যদি বন্দরের সক্ষমতার কথাই বলতে হয়, তাহলে এই টার্মিনালটা কিন্তু বন্দরের সবচেয়ে আধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ এবং আয়বর্ধক কন্টেনার টার্মিনাল, এবং এই টার্মিনাল থেকে বছরে বন্দরে প্রায় 1,500 কোটি টাকার মতো রাজস্ব আয় হয় এবং বছরে প্রায় 13 লাখ টুরিস্ট কন্টেনার হ্যান্ডলিং করা হয় এই টার্মিনালে। তবে 2007 সালে নির্মাণের পর থেকেই কিন্তু এটা বেসরকারি অপারেটর পরিচালনা করে আসছে এবং প্রথম কয়েক বছর এটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টার্মিনাল অপারেটর নিয়োগ দেওয়া হলো। পরবর্তীতে কিন্তু সরাসরি ক্রয় পদ্ধতিতে একজন অপারেটরই দীর্ঘ 17 বছর ধরে, আর যে প্রতিষ্ঠানটির নাম সাইট পাওয়ারটেক, তারাই এই টার্মিনালটি পরিচালনা করে আসছে এবং দীর্ঘদিন ধরে এক্ষেত্রে বন্দর ব্যবহারকারী এবং অন্যান্য যারা প্রতিযোগী প্রতিষ্ঠান, তাদের অভিযোগ ছিল যে আসলে সাজানো দরপত্র বা কারসাজির মাধ্যমে সাইট পাওয়ারটেক এখানে দীর্ঘদিন ধরে একচেটিয়াভাবে এই টার্মিনালটি পরিচালনা করে আসছে। তো গত বছর বিগত সরকার 2023 সালে এই টার্মিনালটি প্রথমবারের মতো বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই প্রক্রিয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সেই সিদ্ধান্তটি এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও এই বিষয়ে বিভিন্ন পক্ষের আসলে বিরোধিতা আছে এবং বন্দরের শ্রমিক, কর্মচারী, রাজনৈতিক দল সহ বিশ্লেষকরা আসলে এই নিউ মোরিং কন্টেইনার টার্মিনালটি বিদেশি অপারেটর বা বিদেশিদেরকে দেওয়ার বিষয়ে বিরোধিতা করছেন বা তারা এই বিষয়ে অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন। যেহেতু আগামী 7 জুলাই বর্তমান অপারেটর সাইট পাওয়ারটেকের সাথে বন্দরের যে এই টার্মিনাল পরিচালনার ব্যাপারে তাদের যে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, এর আগে সর্বশেষ জানুয়ারি মাসে তাদের 6 মাসের জন্য নবায়ন করা হয়েছিল। তো বর্তমানে এই টার্মিনালটির যন্ত্রপাতি হিসেবে সব কিছুই আছে, তবে টার্মিনালটি এবং সব কিছু বন্দরের নিজস্ব অর্থায়নে কেনা। তবে যেহেতু বর্তমানে বেসরকারি অপারেটরের লোকজনই এই টার্মিনাল পরিচালনা করছে, তাই ইকুইপমেন্ট অপারেটর, বিশেষ করে কি গেন্টিকেন, রাবার টায়ার গেন্টিকেন সহ অন্যান্য যেসব যন্ত্রপাতি সেসব বা শ্রমিক, তারা কিন্তু বেসরকারি অপারেটরদেরই নিযুক্ত। এক্ষেত্রে বন্দরকে কিন্তু আবার নতুন করে টার্মিনালটি পরিচালনা করার জন্য লোকবল নিয়োগ দিতে হতে পারে এবং চট্টগ্রাম বন্দর সম্প্রতি একটি নৌপরিবহন চিঠি দিয়েছে যে টার্মিনালটি পরিচালনার জন্য তাদের প্রতি মাসে 7 কোটি টাকা করে, বছরে প্রায় 42 কোটি টাকা ব্যয় হবে এবং এই 42 কোটি টাকা অর্থ আসলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য তারা নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়েছে। আসলে বন্দর যেহেতু দীর্ঘদিনে টার্মিনাল পরিচালনা নেই, তাই তারা যদি টার্মিনালটি পরিচালনার দায়িত্ব নেয় তারপরেই আসলে বোঝা যাবে তারা কতটুকু সক্ষম। যদিও যন্ত্রপাতি তাদের কেনা যায়, তবে জনবল বা দক্ষ জনবল যদি নিয়োগ না দেওয়া হয় সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। তো রওশন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার বিষয়ে সরকারের যে সিদ্ধান্ত তার সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। নৌবাহিনীতে নতুন প্রযুক্তি এবং অস্ত্রে সমৃদ্ধ করে একটি
ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রামের নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। এ সময় তিনি নবীন কর্মকর্তাদের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেম এবং নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালনের আহ্বান জানিয়ে বলেন, নৌবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্ব অবদান রাখছে। নবীন কর্মকর্তাদের নেতৃত্বে সর্বোচ্চ গুণাবলী দিয়ে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি। কুচকাওয়াজে নৌবাহিনীর 52 জন নবীন কর্মকর্তা আজ কমিশন পেয়েছেন। এর মধ্যে 8 জন নারী এবং 4 জন বিদেশি। এ সময় 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশের সেনা কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ নৌবাহিনীর মূলমন্ত্র শান্তিত সংগ্রামের সমুদ্রের উজ্জ্বল এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনে প্রথম এবং প্রধানতম। আমাদের বাংলাদেশের জন্য নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা প্রতিনিয়ত চেষ্টায় রত আছি এই নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি করতে বিভিন্ন ধরনের জাহাজ সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের সি লাইন অফ কমিউনিকেশনকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যশোরে 5.5 বছরেও পুরোপুরিভাবে চালু হয়নি 19 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক মাছের পোনা বিক্রয় কেন্দ্র। এতে সড়কের পাশে মাছ বিক্রি করায় প্রায় ঘটে দুর্ঘটনা। বিষয়ে বিস্তারিত জানাতে যশোরের চাচড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, এত টাকা বেশি ব্যয়ে যে মাছের পোনা বিক্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে, তবে এখন পর্যন্ত কেন সেটি এখনো চালু হয়নি, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন? আসলে সারা দেশে যে মাছের পোনা রেণু সরবরাহ করা হয় এখানেই যশোর থেকে, এবং প্রায় 70% পোনা কিন্তু এই যশোর থেকে সরবরাহ করা হয়। আর যে চাষিরা ছিল, যারা মাছ ব্যবসায়ী ছিল, তাদের দাবির প্রেক্ষিতে এই পোনা বিক্রয় কেন্দ্রটি চালু করা হয়েছিল। অর্থাৎ যশোর খুলনা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে দুধারে কিন্তু আগে এই মাছ বিক্রি করা হতো। সে কারণে বিভিন্ন সময় দেখেছি আমরা যে দুর্ঘটনা ঘটতো। যারা চাষি ছিল, ব্যবসায়ী ছিল, তাদের দাবির মুখে এই পোনা বিক্রয় কেন্দ্রটি চালু করা হয়েছিল 2019 সালে 19 কোটি টাকা ব্যয়ে সরকার এটি করেছিল। কিন্তু এখানকার মাছ রাখা, গাড়ি পার্কিং, পানি সরবরাহ নিয়ে জটিলতা রয়েছে। সেখানেও কিন্তু এই এতদিনেও কিন্তু এই যে মাছের পোনা বিক্রয় কেন্দ্রটি চালু করতে পারেনি। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে নির্দিষ্ট যে জায়গা রয়েছে, স্থান, সেটি আসলে তাদের মনোপুত হয়নি, এবং পানি সরবরাহ, এখানে পানিতে আয়রন রয়েছে এবং গাড়ি পার্কিং এর সমস্যা রয়েছে, মাছ রাখার সমস্যা রয়েছে। এই সমস্ত কারণে কিন্তু এখানে এখন পর্যন্ত এই পোনা বিক্রয় কেন্দ্রটি চালু হয়নি। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা চালু করার জন্য চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। এখানে বিভিন্ন এলাকায় আমরা দেখেছি যে হ্যাচারিগুলো রয়েছে, সেই নার্সারিগুলো রয়েছে, সেখান থেকে প্রায় 68,000 রেণু পোনা উৎপাদন হয়ে থাকে। সেই পোনা কিন্তু এখানে বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু আমার পেছনে দেখছেন যে একদম শুনশান নীরবতা রয়েছে, ময়লা আবর্জনা ঢাকা রয়েছে। 19 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ হলেও কোনো কাজে আসছে না বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে কর্তৃপক্ষ যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এটি তারা ব্যবস্থা নেবেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। কিশোরগঞ্জের চামড়ার হাটে বেচাকেনা জমে উঠলেও দাম নিয়ে হতাশ ব্যাপারীরা। তারা বলছেন সরকার নির্ধারিত মূল্য তো দূরে থাক, মূলধনই উঠে আসছে না অনেকের। ট্যানারি প্রতিনিধিদেরও একই সুর। তারা জানান চামড়া প্রক্রিয়াজাত শেষে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পারার চাপ রয়েছে তাদের উপরও। মশিউর কায়েসের প্রতিবেদন। মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে হাজারো চামড়া, চারপাশে কড়া গন্ধ আর কাঁচা চামড়ার স্তূপ। কিশোরগঞ্জের মুরুগমহল যেন চামড়ার রাজ্যে পরিণত হয়েছে। মাঠ ছাড়িয়ে রাস্তার দুপাশেও চামড়া নিয়ে বসেছে ব্যাপারীরা। চামড়ার এই হাটে জেলার করিমগঞ্জ, হোসেনপুর, কটিয়াদি, পাকুন্দিয়া সহ পার্শ্ববর্তী জেলা থেকেও এসেছে চামড়া। তবে ব্যাপারীদের দাবি, বড় গরুর চামড়া প্রক্রিয়াজাত শেষে হাট পর্যন্ত আনতে প্রায় 1000 টাকা খরচ হলেও হাটে চামড়ার দাম মিলছে 700 থেকে 800 টাকা। মাঝারি গরুর চামড়ার দর 200 থেকে 400 টাকা। পচনের ভয়ে কেউ কেউ বাধ্য হয়ে কম দামেই বিক্রি করছেন। আমরা বাজার ময়া লেগে কিন্তু 800-900,
বাজারে আইসে দেখি 500-600 রুপে কোনো বাজার নাই, আর যারা আছে ব্যাপারী তারা সিন্ডিকেট করিয়া যার দিন আওতায় বসে রয়েছে। আমি কিনছি ভাই 700 চামড়ার মধ্যে 200 ফালাইছি, 500 লই আইছি, 500 বেচছি 500 টাকা করে। আমাদের বলতে গেলে চালান সহ গায়েব হয়ে গেছে। খরচ দিয়ে আমাদের 950 টাকা পড়তা পড়ে গেছে, আর এখন দাম হইতাছে বাজারে 500 টাকা 600 টাকা, এর উপরে কোনো দাম নাই। এরপর অর্ধেক বাইছে ফেলায় দেয়। অন্যদিকে টেনারি প্রতিনিধিরা বলছেন মাঠ পর্যায়ে যারা বেশি দামে চামড়া কিনেছেন তারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রক্রিয়াজাত শেষে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পারার চাপ রয়েছে তাদের উপরও। সে কারণেই সরকারের নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না, জানান তারা। এবছর চামড়া সংগ্রহকারী যারা ওদের বেশিরভাগই হয়তো বা লসের সম্মুখীন হবে, যেহেতু ওরা অনেকটা হাই প্রাইসে কালেক্ট করে ফেলছে। চাইনা ফোকাসড ব্যবসা করার কারণে আপনার তারাও একটা সুবিধা নিচ্ছে, মাল বিক্রি হচ্ছে না প্রপারলি, তো এজন্য আমরাও আপনার কিনতে পারতেছি না। মোরগ মহলে প্রতি হাটে বিক্রি হয় 10 থেকে 15 হাজার পিস কাঁচা চামড়া, অথচ কে করবে এই হাটের মূল্য মনিটরিং জানেন না খোদ ইজারাদারও। ফলে ন্যায্য দাম না পাওয়া যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে ব্যাপারীদের জন্য। এখানে তো গভর্নমেন্টের নির্ধারিত কোনো ব্যক্তি আমরা পাই না যে অমুকের কাছে দায়িত্ব, ওনার কাছে আমরা চামড়া নিয়ে গেলে আমরা চামড়া বিক্রি করলে টাকা দিবে বা গভর্নমেন্ট রেট অনুযায়ী, এরকম তো কোনো সুব্যবস্থা দেই না। শুধু মিডিয়াতে আমরা দেখি এত চামড়া রেট এত, অমুকটার রেট এত, কিন্তু কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি আছে বললে আমি ছোট মানুষ বললাম আমি দেখি নাই। মোরগ মহলের মতো বড় হাটগুলোতে সরকার নির্ধারিত মূল্যের বাস্তবায়ন আর কার্যকর বাজার মনিটরিং না হলে লোকসানের হাহাকার বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। জিআই পণ্যের তালিকায় স্থান পেল নওগাঁর নাগ ফজলি আম। স্বাদে গুণে অনন্য এ জাতের আম জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি জেলাবাসী। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আম এখন সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলাতেও। আগামীতে ব্যাপক বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর প্রতিবেদন। নওগাঁর নাগ ফজলি আম পাতলা চামড়া, সরু বীজ ও আঁশ না থাকায় এর খ্যাতি দেশ জুড়ে। স্বাদে ল্যাংড়ার মতো সুস্বাদু ও দেখতে ফজলির মতো এই আম এবার জায়গা পেয়েছে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের তালিকায়। স্থানীয়রা জানান, বদলগাছির ভান্ডারপুর গ্রামের জমিদার বিনোদ কুমার লাহেরি ভারত থেকে এই আমের চারা এনেছিলেন। সময়ের সাথে কলম চারার মাধ্যমে তা ছড়িয়ে পড়ে আশপাশে। বদলগাছি ও ধামিরহাট উপজেলায় নাগ ফজলি আমের সবচেয়ে বেশি বাগান রয়েছে। প্রতিটি আমের ওজন প্রায় 250 থেকে 300 গ্রাম। চাহিদা মানে এটা হলো কাঁচা হতে এরকম মিষ্টি, পাকলেও একই মিষ্টি। নাগ ফজলি আম জুন মাসের পয়লা সপ্তাহ থেকে শুরু হয় এবং মাসের শেষের 10 থেকে 12 দিন বা 15 দিনের মধ্যে অল কমপ্লিট করা লাগে। স্বাদে এবং গুণের কারণে আমাদের বদলগাছি উপজেলার গণ্ডি পেরিয়ে সারা বাংলাদেশে এটা এখন সমাদৃত হয়েছে। এই আমকে ব্র্যান্ডিং করতে 2017 সাল থেকে কাজ করছে চাষি সমবায় সমিতি। গেল 5 ফেব্রুয়ারি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন করা হয়। এরপর 24 এপ্রিল স্বীকৃতি পায় জিআই পণ্য হিসেবে। এতে বিভিন্ন জেলার পাশাপাশি দেশের বাইরে এই আম রপ্তানির আশা সমিতির নেতাদের। 2017 সাল থেকে আমরা চেষ্টা করে আসছি, আমরা জিআই এর সনদ পেয়েছি। এতে আমরা অত্যন্ত গর্বিত এবং এলাকাবাসী আমরা খুশি। ভালো দাম পাই এবং বাইরে যেন যায় এবং চাষিদের উপকৃত হয়, এটাই আমাদের ভবিষ্যৎ আশা। শুধু বদলগাছি উপজেলায় 255 হেক্টর জমিতে নাগ ফজলি আমের বাগান করা হয়েছে। গেল বছর প্রায় 20 কোটি টাকার এই আমের বাণিজ্য হয়েছে। এবছর আমের পরিমাণ কিছুটা কম হলেও বাজার দর বেশি হবে বলে আশা কৃষি বিভাগের। এবছর আমাদের লক্ষ্যমাত্রা আছে প্রায় 4000 মেট্রিক টন নাগ ফজলি আমের। তো আমরা আশা করি কৃষকরা এই আবারটা অর্জন করতে সক্ষম হবে। এবছরও প্রায় 20 কোটি টাকার মতো এখানে বাণিজ্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর পুরো জেলায় প্রায় 900 হেক্টর জমিতে রয়েছে নাগ ফজলি আমের বাগান, যা থেকে প্রায় 14,000 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 56 কোটি টাকা। এখন নওগাঁ শেষ করছি এখন জনপদে। তার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোচনের, বললেন অতিরিক্ত আইজিপি। নতুন প্রযুক্তি এবং অস্ত্রে সমৃদ্ধ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনী, রাষ্ট্রপতি কুচকাওয়াজে সেনাপ্রধান।
আবার অস্থির চালের বাজার, 5 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। সংস্কারের পরও খানাখন্দে ভরা যশোর খুলনা মহাসড়ক, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। স্থায়ী সমাধানে দেয়া হচ্ছে কংক্রিট ঢালাই। এবং মোবাইল নেটওয়ার্কের জটিলতায় সীমান্ত এলাকায় বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার। ব্রাহ্মণবাড়িয়ায় মাসে অন্তত অর্ধ কোটি টাকার বাণিজ্য। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/ekontv।